তিশান রাহার হাতের একটা আঙুল মুখে পুরে নিয়ে হালকা করে কামড় বসিয়ে দিল। কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, জাস্ট জামা চেঞ্জ করে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু করিনি। তুই ঘুমিয়ে থাকবি আর আমি সব করে নেব। এতটাও কাপুরুষ তিশা নয় মেরি তাজ। রাহা হার মেনে নিল। চুপটি করে তিশানের বুকের সাথে লেগে থাকলো। তিশানের বুকের স্পন্দন রাহার চোখে স্পষ্ট হলো। তিশানের ভালোবাসা, যত্ন সবকিছু রাহাকে বাধ্য করলো তিশানকে ভালোবাসতে। রাহার যতটা সম্ভব তিশানের শরীরের সাথে ঘেঁষে শুয়ে আছে। তিশানের উন্মুক্ত বুকের দিকে নজর আটকে রয়েছে। তিশান ঘোর লাগা কণ্ঠে ডাকলো, তাজ। রাহা চুপ করে আছে, কথা বলতে ইচ্ছে করছে না, তাও শব্দ না করে জবাব দিল। হুম। তিশান কোনো না কথা বলে ফের ডাকলো। ও তাজ। রাহা বুঝলো তিশান ইচ্ছে করে বারবার ডাকছে। রাহা এবার আর ডাকের জবাব দিল না। তিশানের দিকে একটু এগিয়ে এসে তিশানের উন্মুক্ত বুকে নিজের ঠোঁট শুয়ে চুমু খেলো। তিশান থমকে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ বুকের ভেতর ছুরিকাঘাত করেছে। মুহূর্তেই তিশান রাহাকে শক্ত করে বুকে চেপে ধরে রাখলো। কারো মুখে কোনো শব্দ নেই। সম্পূর্ণ রুম জুড়ে দুটো মানুষের নিঃশ্বাসের শব্দ কেবল। রাহা নিজেও দুচোখ বন্ধ করে রাখলো। সে কি করে এটা নিজেও বুঝতে পারছে না। ভীষণ লজ্জা লাগছে। এরপর তিশানকে কিভাবে মুখ দেখাবে ভাবতেই তিশানের বুকে মুখ গুজে নিল। বিয়ের পাল্লায় পড়ে রাহা কলেজে যেতে পারেনি প্রায় 4 দিন। নিজের বিয়ে যে সেটাতে আগে জানতো না। তানিয়ার বিয়ের জন্যই বন্ধগুলো হয়েছিল, আর নিজের বিয়ের পরের দিনটাই কেবল বন্ধ গিয়েছে। আজকে বিয়ের 3য় দিন। ভোর সকালে উঠেই সবাই বেরিয়ে পড়েছে। তানিয়া জামাই সহ সে উঠবে রাহাদের বাসায়। রোকেয়া বেগম মুনতাহারার সাথে চলে গিয়েছে তাদের বাসায়। ওসির রহমান আর শরীফুল বেরিয়ে পড়েছে বাজারের উদ্দেশ্যে। এতদিন তো সবকিছু তিশানদের বাসায় হলো, এবার বাকিটা সবাই মিলে আবার রাহাদের বাসায় হবে। এই দুই ফ্যামিলির এত মিল দেখে আশেপাশের মানুষজনও তাদের কথা জপতে থাকে। রাহা আর তিশান গিয়েছে রাহার কলেজে। তিশানের সাথে বাইকে করে কলেজের সামনে আসতেই দূর থেকে নিশা, জেরিন, মিলি আর নীলা নাক মুখ ফুলিয়ে রাহার দিকে তাকিয়ে রইল। রাহা জানে তার বন্ধুরা ঠিক কতটা রেগে আছে, কিন্তু কি আর করার। তাদেরকে জানিয়েছিল তানিয়াপুর বিয়ে, অথচ নিজেই বিয়ে করে নিল। রাহা বারবার বুঝিয়ে বলার চেষ্টা করেছে যে হঠাৎ করেই হয়ে গিয়েছে, কিন্তু তারা মানতে নারাজ। তাদের ভাষ্য মতে রাহা জানতো বিয়ে হয়ে যাবে, কিন্তু তাদেরকে জানায়নি। এটা নিয়ে রাহার মন খারাপ হয়েছিল। সমস্ত রাস্তা তিশানের কানের কাছে এটা নিয়েই গুনগুন করেছে রাহা। তিশান বলেছে, আমি সামলাবো। কলেজে এসেই রাহা সবাইকে জড়িয়ে ধরতে চাইল। সব কয়টা রেগে বোম হয়ে আছে। রাহাকে সরিয়ে দিয়ে তিশান সামনে এসে দাঁড়িয়ে বলল, বান্ধবীরা, আপনারা ভালো আছেন? নিশা সাপের মতো ফুঁসছে। তাদেরকে ছাড়া প্রাণপ্রিয় বান্ধবী বিয়ে করে নিল। এটা সবার হজম হলেও নিশার হচ্ছে না যেন। নিশার দিকে তাকিয়ে তিশান বলল, সব নষ্টের মূল এই নিশা বান্ধবী। এটাই সবাইকে ফুলিয়ে ভাপিয়ে রেখেছে। তিশানের কথা শুনে তো নিশা আরো খেপে গেল। রাহা তো তিশানের গায়ে ইচ্ছে করে থাপ্পড় মারছে, এগুলো যেন না বলে। বেচারি এমনিতেই রেগে আছে। তিশান হাসতে হাসতে বলল, আরে আরে সরি, মজা করছিলাম। সত্যি বলছি, সবকিছু হঠাৎ করেই হয়েছে। এখন তোমরা চাইলে তোমাদেরকে ট্রিট দিতে পারি। রাজি? নিশা মুখ ফুলিয়ে রাখলো। রাহা নিশাকে জড়িয়ে ধরে বলল, সরি তো, এবার তো একটু হেসে দে। তিশানও এগিয়ে এসে বলল। বান্ধবী, আমিও সরি বলছি। আমি কি জড়িয়ে ধরবো? তিশানের দুষ্টুমিতে রাহা চোখ রাঙায়, বাকিরা হেসে দেয়। তিশান সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। ওদেরকে দুটো রিক্সা করে নিয়ে নিজেরা বাইকে করে একটা রেস্টুরেন্টে চলে যায়। কিছু সময় সবাইকে একটু ছাড় দিতে হয়। তিশানও বান্ধবীদের সাথে রাহাকে ছেড়ে দিল কিছু সময়ের জন্য। রাহাকে পড়ে গেল, এখানেই থাকিস, আমি একটা কাজে যাচ্ছি, তোকে নিয়ে বাসায় ফিরবো। রাহা মুচকি হেসে বিদায় নিল তিশানকে। ইদানিং তিশানের জন্য কেমন মায়া কাজ করে। মাত্র তো 3 দিন হলো বিয়ের, তাও একটা অদ্ভুত মায়া কাজ করে। তিশান চলে যেতেই নিশা, জেরিন, মিলি সবাই হামলে পড়লো রাহার ওপর। এক একজন এক একটা প্রশ্ন করেই যাচ্ছে। রাহা সবাইকে থামিয়ে দিয়ে বলল, সবাই চুপ করো, আমি বলছি। হঠাৎ করে বিয়ে হয়ে গিয়েছে, আর তোরা তোরা তো জানতিস তিশান ভাই আগে থেকেই আমায় পছন্দ করতো, ব্যাস। আর কি? শেষ কথাটা বলেই রাহা মাথা নিচু করে লজ্জা পেয়ে মুচকি হাসলো। নিশা রাহাকে ধাক্কা মেরে জিজ্ঞেস করলো,
বাপ রে, এত লজ্জা! লজ্জা এখনো ভাঙেনি নাকি? নিশা, সাবধানে কথা বল। তুই কিন্তু অবিবাহিতা, চাইলেই সবকিছু বলতে পারিস না তুই। নিশা হাসতে হাসতে বলল, আরে ধুর, ফ্রেন্ড সার্কেলে একজন বিবাহিত মানে সব কয়টা বিবাহিত। নিশার কথায় সবাই হেসে দিল। জেরিন চোখ ছোট ছোট করে বলল, তিশান ভাই তোকে অনেক ভালোবাসে, তাই না রে? রাহা লজ্জা পেল। সত্যি, ভালোবাসি কিনা কে জানে, আজ পর্যন্ত ভালোবাসি বলে নাই, কিন্তু সব সময় কি সেটা মুখে বলে প্রকাশ করতে হয়? কাজে কর্মেও তো প্রকাশ পায়। এই যে তিশান সেটা করিয়েছে, তিশানের কাজকর্মে সেটা প্রকাশ পেয়েছে। রাহার ভাবনার মধ্যেই জেরিন রাহাকে ধাক্কা মেরে বলল, কি রে, কি এত ভাবছিস? এত ভাবতে হয়? রাহা জেরিনের দিকে তাকিয়ে বলল, আমি তার বউ, সে ভালোবাসবে আমাকে নাকি কাকে ভালোবাসবে শুনি? নিশা দাঁত কিলিয়ে হেসে বলল, আমাদেরকে। নিশার দুষ্টমিতে না রাহা নাক ফুলিয়ে বলল, একদম না, ভালোবাসার ভাগ দেয়া যাবে না। জেরিনের মুখের কথা টান দিয়ে নিয়ে মিলি জিজ্ঞেস করলো, তা তোর তিশান ভাই তো তোকে ভালোবাসে, সেটা আমরা আগেই টের পেয়েছি। তুই ভালোবাসিস তো? মিলির কথায় রাহা একটু থামলো। এমনটা রাহার মাথায় এখনো আসেনি। রাহা তার তিশান ভাইকে ভালোবাসে কিনা এমনটা কখনো মাথায় আসেনি, মনেও না। হুট করে কি উত্তর দেবে রাহা? রাহা চুপ করে গেল। হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে গেল। নিশা ব্যাপারটা খেয়াল করতেই রাহার পাশে ঘেঁষে বসে ফিস ফিস করে বলল, তোর মনে এখনো সেই ইবরাজ আছে রাহা? নিশার প্রশ্নে রাহা থমকে গেল। খপ করে নিশার হাত ধরে চোখের ইশারায় থামিয়ে দিতে চাইল। ততক্ষণে নিশা থেমে গিয়েছে। বাকিরা উসখুস করে তাকিয়ে আছে। নিশার উপস্থিতি বুদ্ধি ভালো। দূরে ঝালমুড়ি দোকানে বেশ ভিড় দেখতে পেয়ে জেরিন আর মিলিকে পাঠিয়ে দিল ঝালমুড়ি নিয়ে আসার জন্য। ওদের আসতে যে বেশ সময় লাগবে সেটা বোঝাই যাচ্ছে। রাহা চুপ করে আছে। নিশা রাহাকে ডেকে বলল, কি রে? তারপর রাহাকে আগলে নিয়ে বলল, তোর থেকে একসময় জোর করে ইব্রাজের কথা জেনে নিয়েছিলাম। তুই সব সময় উদাস হয়ে থাকতি বিধায় তোকে জোর করে ইব্রাজের কথা জেনেছি। তুই কেবল বলতি মানুষটার জন্য তোর আফসোস হয়, তার সাথে একটা সংসার হতেই পারতো, অথচ প্রেমটা পর্যন্ত হলো না। তোর কথা শুনে সেদিন ভীষণ খারাপ লেগেছিল, কিন্তু কি করার বল? তুই আমার প্রিয় বান্ধবী। যদি ইব্রাজ বেঁচে থাকতো তাহলে যে কোনো মূল্যে তোর জন্য তাকে আমি নিয়ে আসতাম। তোর হাসি মুখ আমাকে আনন্দ দেয়, কিন্তু যেই মানুষ বেঁচে নাই তাকে কি করে আনতে পারতাম বল? মৃত মানুষের জন্য অপেক্ষা সাজে না বলেই তিশানের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিস তুই। তা না হলে তিশানকে তুই কতটা ইগনোর করতি, ইচ্ছে করে ঝগড়া করতি, ভালো ব্যবহার করতি না। সব তো আমাকে জানাতি তুই। তাহলে আর কি বল? তিশান তো তোকে ভালোবাসে এখন। রাহা কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসলো, তারপর চোখে সত্যিকার শান্তি নিয়ে বলল, মানে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করা সাজে না নিশা। ইব্রাজ মানুষটা আমার প্রথম ভালো লাগা ছিল বলা যেতে পারে, প্রথম প্রেমও হয়তো, কিন্তু তার সাথে আমার ভালোবাসা হয়নি। হয়তো বেঁচে থাকলে ভালোবাসা সহ আরও অনেক কিছুই হতো, কিন্তু সে নেই। সে নেই, এটা আমাকে অনেকদিন যাবৎ মস্তিষ্কের মধ্যে কুড়ে কুড়ে খেয়েছে। সে থাকলে হয়তো আমার জীবনটা, মানে আমার জীবনের একটা অংশ হতো সে। কিন্তু জীবন তো থেমে থাকে না। তিশান ভাই এসেছে, আমাকে ভালোবাসে, সে আমাকে উপলব্ধি করতে শিখিয়েছে। সে আমার পাশে থাকে, আমার যত্ন করে। সবচেয়ে বড় কথা, সে এখন আমার স্বামী, সবচেয়ে দামি উপহার। তিশান ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগেও আমি কখনো এক মিনিটের জন্যও তিশান ভাইকে নিয়ে ভেবে সময় নষ্ট করিনি, অথচ ইব্রাজকে ভেবে অনেক সময় ব্যয় করেছি আমি। এখন তিশান আছে, সে আমার প্রধান অভিভাবক, আমার জীবন সঙ্গী। তাই এখন আর ইব্রাজের জন্য এক মিনিটও ব্যয় করতে রাজি নই আমি। এতে তিশানকে ঠকানো হবে। আমার সমস্ত কিছুর অধিকার কেবল তিশানের। আমি তাকে নিয়ে ভবিষ্যৎ ভাবতে চাই, শুরু করেছি ভবিষ্যৎ ভাবা। ইব্রাজ অতীত ছিল আমার, অতীত থাকুক, তাকে আমি সসম্মানে অতীতেই রেখে দিলাম। বর্তমানে এনে তিশানকে বিভ্রান্ত করতে চাই না আমি, আর ইব্রাজকেও অপমানিত করতে চাই না। রাহার কথায় নিশা রীতিমতো অবাক হলো। অবাক চোখে রাহার দিকে তাকিয়ে বাহ বাহ দিয়ে বলল, বারে বাহ, আমাদের রাহা দেখি বিয়ে হওয়াতে একদম ম্যাচিওর আর সংসারী টাইপ হয়ে গিয়েছে। নিশার কথায় রাহা মুচকি হাসলো। নিশা একটু চোখ টিপে রাহাকে জিজ্ঞেস করলো,
তাহলে তুই আমাদের আলাভোলা ভদ্র তিশান ভাইকে ভালোবাসিস তো? রাহা নিশার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, এত পাকামো করিস না নিশু, তাকে ভালোবাসতে হবে না। সে মোটেও আলাভোলা না, বিচ্ছু একটা। নিশা হেসেই বলল, বাসিস না তাহলে? রাহা নিশার গায়ে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, মুখে বলতে পারলেই সেটা ভালোবাসা না নিশা, মন দিয়ে অনুভব করতে হয় সেটা। আর প্রকাশ করতেও হবে এমন কোনো কথা নেই। তিশান ভাইয়ের সাথে আমার অস্তিত্ব জুড়ে গিয়েছে, তাকে ভালো না বেশি উপায় আছে বল? তিশান ভাই আমাকে ভালোবাসে, যত্ন করে আমায়। আমাদের উচিত যে আমাদের ভালোটা দেয়, আমরাও যেন তাদেরকে ভালোটাই দেই। আজ ভালো না বাসি, কিন্তু আমার তো তাকেই ভালোবাসতে হবে, তাই না? আমার সম্পূর্ণ ভালোবাসা পাবার অধিকার সেই রাখে। আমি চাই তিশান আমার জন্য শুধুমাত্র একজন স্বামী নয়, সে আমার সঙ্গী, আমার শক্তি হোক। আমরণ আমাকে আগলে রাখুক, ঠিক আজকের মতো করেই। কথা শেষ হতেই নিশা আর রাহা চোখাচোখি হয়ে মুচকি হাসলো। এই হাসি প্রামাণ্য চিত্র রাহার চোখে মুখের হাস্যোজ্জ্বল চেহারার। রাহা বসে বসে হতাশ হচ্ছে, বিরক্তিতে মুখ তেতো হয়ে যাচ্ছে। কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। হতাশ আর বিরক্ত হচ্ছে কারণ রাহা আর তিশানকে রেখে বাকি সবাই বেড়াতে যাচ্ছে। তাদের নতুন বিয়ে হয়েছে, কই তারা যাবে বেড়াতে? অথচ না, বরং বাড়ির সবাই বেড়াতে যাচ্ছে। তানিয়া আর নতুন বর নিয়ে যাচ্ছে সিলেট ঘুরতে। শরীফুল অনেক দিন যাবৎ পরদেশে এসেছে বিধায় অসিরুর রহমান প্রস্তাব রাখলেন তার পিতৃভূমিতে গিয়ে একটু ঘুরে ফিরে আসবে। অসিরুর রহমান নিজে প্রস্তাব দিয়েছে, সেটা কি নাকচ করা যায়? শরীফুর বাবার একমাত্র সন্তান ছিল। মায়ের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন তেমন নেই বলা যেতে পারে, তবে কারো সাথে যোগাযোগ নেই বলে সম্পর্কটাও আর নেই। যে কারণে রাহা আত্মীয় বলতে তিশানদের আর খালামণিকেই বোঝে। অসির রহমান, লোকেয়া বেগম, মুনতাহারা আর শরীফুল মিলে গেলেন তিশানদের দাদার বাড়িতে বাগেরহাট। রাহা রাগ করবে কিনা ভেবে মুনতাহারা বার কয়েক রাহাকে জিজ্ঞেস করে নিয়েছে, কিন্তু রাহা হাসি মুখে যেতে বলেছে। নিতে যেতে পারবে না বলে অন্য কারো যাওয়া বন্ধ করে দেওয়াটাও ঠিক না। ফোনটা বেজে উঠতেই রাহা বিরক্তি মাখা মুখে ফোনটা রিসিভ করে কানে দিল। কিছু আনবো? ওপাশে তিশানের কণ্ঠ। তিশান গিয়েছে সবাইকে এগিয়ে দিয়ে আসতে। রাহা বাসায় একা। তিশানের প্রশ্নে রাহা তেতো মুখেই বলল, আপনি আসেন। রাহার কথায় তিশানের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। বুঝতে পারছে মেয়েটা একাকিত্ব বোধ করছে। সারাক্ষণ মানুষের আনাগোনা থাকায় মেয়েটা এখন বাসায় একা নিশ্চয়ই খারাপ লাগছে। তিশান কলটা কেটে দিল। রাহা মোবাইল হাতে নিয়েই মাথা নিচু করে শুয়ে পড়ল। খুব বেশি খারাপ লাগছে। এটা বুঝি একাকিত্বের খারাপ লাগা? তিশান বাসায় এসে দরজার সামনে দাঁড়িয়ে ভাবলো কলিং বেল বাজাবে কিনা। তারপরই মনে হলো বেচারি এই ঠান্ডার মধ্যে নিশ্চয়ই কম্বল গায়ে দিয়ে বসে আছে। কম্বল ছেড়ে ঠান্ডা ফ্লোরে পা রেখে হেঁটে আসতে হবে না। তাই তিশান কলিং বেল চাপলো না, ডুপ্লিকেট চাবি দিয়েই রুম খুলে ঢুকে গেল। হাতে অনেক বাজার সদাই, ভালো মানের বেছে কিছু বাজার এনেছে। বাবা মা যতদিন না আসে দুজনকেই রান্না করে খেতে হবে। রাহাকে জিজ্ঞেস করেছিল তার জন্য কিছু আনবে কিনা, কিন্তু রাহা না করেছে। তাও তিশান চিপস, চকলেট, কেক আরো অনেক কিছু নিয়ে আসছে। সবকিছু ড্রয়িং রুমের টেবিলে ফেলে রেখে তিশান নিজের রুমে উকি মারতেই দেখলো রাহা কম্বল পেঁচিয়ে চোখ বন্ধ করে আছে। ঘুমিয়ে আছে নাকি এমনি চোখ বন্ধ করে রেখেছে সেটা কাছে না গেলে বোঝা যাচ্ছে না। তিশান কলিং বেল চেপে রাহাকে ডিস্টার্ব করেনি ভেবেই মনে মনে খুশি হলো। বেসিন থেকে ভালো করে হাত মুখ ধুয়ে রুমে গেল। রাহার চোখ লেগে আসছিল, কিন্তু গভীর ঘুমে ছিল না বলে তিশানের উপস্থিতি টের পেয়েই রাহা নড়ে চড়ে উঠে বসে পড়ল। রাহার চোখে ক্লান্তির ছাপ। নিদ্রাচ্ছন্ন চেহারায় যেন একটা অদ্ভুত কোমলতা লেগে আছে। চোখের পাতায় ঘুমের ভার, অথচ গভীর ঘুমে ডুবে ছিল না সে। তিশানের উপস্থিতি অনুভব করতেই নড়ে চড়ে উঠল। কিছুটা ধাতস্থ হতে না হতেই সে দেখলো তিশান সামনে দাঁড়িয়ে। তিশান এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর কোনো কিছু ভাবার আগেই তোয়ালেটা এক পাশে ছুঁড়ে ফেলে এক ঝাটকায় রাহাকে কাছে টেনে নিল। রাহা ধাক্কা খেলেও প্রতিরোধের সময় পেল না। তিশানের নিঃশ্বাস ভারী, তার আঙুল ধীরে ধীরে উঠে এলো রাহার গালের ওপর। চোখে মুখে এক রাশ তৃষ্ণা। তিশানের দুহাত রাহার মুখের দুপাশে রেখে একেবারে চোখের সামনে নিয়ে এলো তাকে। রাহার নিঃশ্বাস তখন এলোমেলো, উষ্ণতা ছুঁয়ে যাচ্ছে দুজনের ত্বকে। তার গালের নরম ত্বকের ওপর তিশানের আঙুলের চাপ গম্ভীর হতে লাগলো। ধীরে ধীরে ঝুঁকে এসে ঠোঁট ছুঁয়ে দিল সে। রাহা কোনো কিছু ভাবার সময়টুকুও পেল না।
তিশানের সরিয়ে দেওয়ার তারাও যেন নিজের মধ্যে নেই। কোনো শব্দ ছাড়াই দ্বিতীয়বারের মতো তিশান ঠোঁট ছুঁয়ে দিল রাহার ঠোঁটে। একরাশ অনুভূতি বিস্ফোরিত হলো দুজনের ভেতরে। গভীর তীব্র অধিকারবোধে মোরা সেই চুমুতে তিশানের উন্মত্ততা স্পষ্ট। আর রাহা, সে যেন দম আটকে যাওয়া শরীরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে এক অন্য অন্ধকারে। যেখানে শুধু তিশানের উষ্ণতা, তিশানের স্পর্শ, তিশানের অস্তিত্ব। রাহা এক ঝটকায় তিশানকে সরিয়ে দিয়ে উঠে গেল। বুকের ভেতর টিপ টিপ করছে, লজ্জায় গাল লাল হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল রাহার বুঝতে সময় লাগলো। অসভ্য একটা। ফিস ফিস করতে করতেই রাহা কোনো রকম পালিয়ে বাঁচার মতো ড্রয়িং রুমে দৌড়ে পালালো। তিশান তখনও বিছানায় কাত হয়ে শুয়ে আছে। রাহাকে থামায়নি, বরং যেতে দিয়েছে। আর রাহার যাওয়ার পানে তাকিয়ে আছে। তারপর তিশান ঠোঁট চেপে হাসলো। রাহার এই অপ্রস্তুত রাগ মাখা লজ্জা দেখতে দারুণ লাগছে, কিন্তু এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? তিশান আরামে হেলতে দুলতে রাহার পিছু নিল। রাহার ড্রয়িং রুমে ঢুকেই নিজের গাল দুটো চেপে ধরলো। এত লজ্জা লাগছে কেন? বুকের ভেতর অদ্ভুত কেমন একটা অনুভূতি হচ্ছে। তিশান এতটা কাছে এসে, না না, এসব ভাবা যাচ্ছে না। সে দ্রুত সোফায় বসলো, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু না, পারছে না। প্রচন্ড লজ্জায় রাহার ইচ্ছে করছে কোথাও লুকিয়ে থাকতে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এভাবে পালিয়ে গেলে হবে? কতদিন পালিয়ে বেড়াবি? রাহা এক ঝটকায় ঘুরে তাকালো। তিশান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে চিরচেনা দুষ্টুমি, তার মধ্যে লজ্জার লটাও নেই। এদিকে রাহা লজ্জায় তিশানের দিকে তাকাতে পারছে না। তিশানের কথায় রাহা দু হাতে মুখ ঢেকে রেখে বলল, প্লিজ না, আপনাকে আমার লজ্জা লাগছে, আপনি চলে যান এখন। রাহার কথা যেন তিশানের কানেই গেল না। মনে হলো রাহা বারণ করেনি, বরং তাকে ডেকেছে কাছে। সে ধীর পায়ে এগিয়ে এলো। লজ্জায় রাহা সোফার সাথে মিশে যাবে যেন, হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। তিশান এগিয়ে এসে দু হাত মেলে সোফায় হেলান দিয়ে রাহার পাশে বসলো। কুচকে যাওয়া রাহার কানে ফিস ফিস করে বলল, তা শোন, একটু জিজ্ঞেস করার ছিল। রাহার গলা শুকিয়ে গেল। অন্যদিকে মুখ করে রেখেই মিনমিন গলায় বলল, কি কি জিজ্ঞেস করবেন? তিশান একটু থামলো। বুঝাই যাচ্ছে রাহার এমন অবস্থায় সে ভীষণ এনজয় করছে। নারীর লজ্জা দেখতে পুরুষের ভালো লাগে কিনা। তিশান কিছুটা কাছে এসে গুটিয়ে থাকা রাহাকে দু হাতে টেনে একদম কাছাকাছি এনে ঠোঁটে দুষ্ট হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করলো, আমার ঠোঁটের স্বাদ কেমন লেগেছে? রাহার পুরো শরীর বিদ্যুৎ খেলে গেল যেন। তিশানের কথায় কেঁপে উঠল, লজ্জা যেন তীর তীর করে বাড়ছে। তিশানের কথায় রাহা দ্রুত উঠে যেতে নিলেই তিশান রাহার বাহু টেনে এক ঝটকায় রাহাকে একদম বুকের মাঝে নিয়ে আসলো। রাহা লজ্জায় তিশানের বুকে মুখ গুজে রাখলো। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, মুখে কোনো শব্দ আসছে না, কেবল চোখ বন্ধ করে রাখতে ইচ্ছে করছে। তিশানের দিকে তাকানোর সাহসও পেল না, মুখ পুরো লাল হয়ে গিয়েছে। তিশান রাহাকে এমন ভাবে লজ্জায় ফেলেছে বলে রাহার ইচ্ছে করছে ইচ্ছে মতো তিশানের সাথে ঝগড়া করতে, অথচ রাহার শব্দরা সব গলা পর্যন্ত এসে থেমে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। রাহা কেন কিছুই বলতে পারছে না। তিশান তখনও চুপ করে আছে। রাহার অস্থিরতা দেখে তিশান ফের ডাকলো, তাজ, বললি না তো? রাহা তিশানের বুকে ধাক্কা দিয়ে বলল, তিশান ভাই স্টপ প্লিজ, ঠিক হচ্ছে না কিন্তু। রাহার কথায় তিশান রাহাকে কাছে টেনে নিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, তোর নরম ঠোঁট, তোর কাঁপুনি, তোর উষ্ণতা, তোর নিঃশ্বাস, তোর গায়ের পরিচিত গন্ধ, এসব কিছু আমাকে ঠিক থাকতে দিচ্ছে না মেরি তাজ। আমি কি করব বল? আমার কি দোষ? রাহা চুপ করে রইল। এবার আর কোনো কিছু বলার শক্তি রাহার মধ্যে নেই। রাহা চুপ করে তিশানের বুকে মুখ গুজে রাখলো। তিশান দু হাতে রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। নিজের মানুষটাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে রাখার অনুভূতিটা ভীষণতম সুখকর। তিশানের নিয়ে আসা বাজার সদাই রাহা গুছিয়ে রাখছে যতটা পারছে। তিশানের ফোনে কোনো গুরুত্বপূর্ণ কল আসছে বিধায় তিশান ফোনে কথা বলায় ব্যস্ত। তিশানও রাহার হাতে হাতে সাহায্য করেছিল এতক্ষণ। বাজার থেকে বড় কাতল মাছ কেটে পিস পিস করে নিয়ে এসেছে তিশান। রাহা সবগুলো ফ্রিজে রেখে দিয়ে 2 পিস মাছ নিয়ে বেসিনে গেল ধুতে। রোকেয়া বেগম অনেক কিছু রান্না করে ফ্রিজে রেখে গিয়েছে, বলেছে কেবল ফ্রিজ থেকে নামিয়ে গরম করে খেয়ে নিতে। রাহার ইচ্ছে করেছে না,
ওসব নামিয়ে গরম করে খেতে, তাই দুটো মাছ ভাজা করে রাতের খাবার শেষ করবে। রাহা মাছ ধুতে গিয়ে মাছের কাঁটা আঙুলে হালকা করে ঢুকে গেল। রাহা হালকা চিৎকার করতেই তিশান রুম থেকে বেরিয়ে কিচেনে আসলো। রাহা চোখ মুখ কুঁচকে রেখেছে ব্যথায়। মাছের কাঁটাতে যেন প্রচুর বিষ, অনেক ব্যথাই করছে। তিশান কিচেনে এসে কোনো কথা না বলেই রাহার কাছে গিয়ে দেখলো আঙুল কচলাচ্ছে। তিশান রাহার হাতটা নিজের হাতে নিল। ধীরে ধীরে কাঁটা বিঁধে যাওয়া জায়গাটা হালকা করে ডলতে লাগলো। রাহা একটু কুকিয়ে উঠে বলল। উফ, লাগছে। তিশান এক দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে একরাশ শাসন আর মায়া, তাও মুখে কাঠিন্যতা এনে বলল। সবকিছুতেই তোর পাকনামি, যেটা পারিস না সেটা করতে হবে কেন তোর? আমি তো করে দিতাম। রাহা বুঝলো তিশান রেগে যাচ্ছে। পুরুষের রাগকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা নারী ভালোই জানে। রাহা ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে বলল। আপনি তো আছেনই দেখার জন্য। তিশান চুপচাপ হাতের আঙুলটা ভালো করে দেখলো কাটা রয়ে গিয়েছে কিনা। দেখলো না, তেমন কিছু হয়নি। তারপর রাহা হাত থেকে মাছগুলো সরিয়ে নিয়ে মুখে কোনো শব্দ না করে রাহার কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলল। হ্যাঁ, আমি আছি, কিন্তু তাই বলে তুই অঘটন ঘটাবি এটা কিন্তু হবে না বলে দিলাম। রাহা লাজুক হেসে মাথা নিচু করে মিনমিনে কণ্ঠে বলল। একটু অঘটন ঘটলেই তো যত্ন পাওয়া যাবে। তিশান হাতের কাজ করতে করতেই বলল। ও আচ্ছা, তাহলে তোর আদর যত্নের দরকার, আগে বলবি তো। রাহা চোখ পাকিয়ে তাকালো তিশানের দিকে। বিনিময়ে তিশান মুচকি হাসলো। তারপর তিশান মাছ ধোয়া শেষ করে মাছে লবণ আর হলুদ মাখালো। গরম তেলে দিয়ে ভাজি করলো। ফ্রিজ থেকে ডাল নামিয়ে গরম করলো। একটা প্লেটে ভাত, মাছ ভাজা আর ডাল নিয়ে ডাইনিং এ চলে গেল। যেতে যেতে রাহাকেও আসতে বলল। রাহা এতক্ষণ তিশানের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিশানের রান্না দেখছিল। এক প্লেটের ভাতই মাখিয়ে রাহার মুখে তুলে দিল তিশান। রাহা বাধা দিয়ে বলল। আমার হাতেই খাই। তিশান চোখ পাকিয়ে তাকিয়ে বলল। চুপচাপ খা, এটাই সুযোগ তোকে নিজের হাতে খাইয়ে দেওয়ার। বাবা মা বাসায় চলে আসলে তো আর তাদের সামনে লজ্জা শরমের মাথা খেয়ে তোকে লোক মাতলে খাইয়ে দিতে পারবো না। রাহা তিশানের গভীর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে তিশানের হাত থেকে খাবার মুখে তুলে নিল। খেতে খেতেই বলল। তা তো অবশ্যই, যত অসভ্যতা তো সব আমার সাথে। মানুষের কাছে তো ভালো মানুষ। তিশান রাহাকে থামিয়ে দিয়ে বলল। খাওয়া শেষ কর, তারপর কথা বলিস, পরে দেখা যাবে কোন অঘটন ঘটিয়ে ফেলেছিস। রাহা মুখ ফুলিয়ে বলল। ওহ, আমি কি শুধু অঘটনই ঘটাই? রাহার কথায় প্লেট ঘুরতে থাকা তিশানের হাতটা থেমে গেল। রাহার দিকে না তাকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে মিনমিনিয়ে বলল। তোকে নিয়েই যত ভয়, কখন কি অঘটন ঘটায় ফেলবি কে জানে। মূলত রাহার পরীক্ষা, এ কারণেই সবাই বেড়াতে গেলেও রাহা যেতে পারেনি। তা না হলে রাহা আর তিশানও যেত। খাওয়া দাওয়া শেষ করে তিশান রাহাকে এনে পড়ার টেবিলে বসিয়ে দিল। কিন্তু এদিকে রাহার একটুও পড়তে ইচ্ছে করছে না। তিশান রাহার সামনে বই খুলে দিল, পাতাগুলো উল্টে দিয়ে বলল। চল মন দিয়ে পড়। রাহা ঠোঁট ফুলিয়ে বলল। মন তো বেড়াতে গেছে আর আমি এখানে বন্দি, পড়বো কিভাবে? তিশান হাসলো। তারপর ধীরে ধীরে রাহার কপালের এক পাশে ঝুলে থাকা চুলটা সরিয়ে দিয়ে বলল। তাহলে তোর মনকে ফিরিয়ে আনতে হবে, তাই না? রাহা তিশানের চোখে চোখ রাখতেই বুকের মাঝে কেমন ধক করে উঠল। বুঝতে পারছে তিশানের মতলব ভালো না, না পড়লে নিশ্চয়ই এখন কোনো কিছু করে বসবে। রাহার ভয়ার্ত চেহারা দেখে তিশান আলতো হাসলো। তারপর নিচু স্বরে বলল। না পড়লে তো শাস্তির ব্যবস্থা করতে হয়। কথাটা বলেই তিশান নড়ে চড়ে উঠতে লাগলো। রাহা ভয় পেয়ে গেল। কি শাস্তি? তিশান মুখ লুকিয়ে হেসে বলল। পড়ার টেবিলে মন না বসলে চল খাটে যাই। তিশানের কথায় রাহা নাক মুখ কুচকে দ্রুত গলায় বলতে লাগলো। ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কার পাল্লায় পড়লাম আমি? রাহা তাড়াতাড়ি বইয়ের দিকে তাকিয়ে বলল। রাহার কাহিনীতে তিশানের প্রচুর হাসি পেয়ে গেল। তিশান জানে রাহাকে কিভাবে একটু হাতে আনা যায়। রাহা চোখ মুখ কুচকে পড়তে লাগলো। পড়তে পড়তে বার কয়েক তিশানের দিকে তাকিয়ে দেখলো তিশান ল্যাপটপে কাজ করছে আর মুচকি মুচকি হাসছে। রাহা পড়তে পড়তে ফিস ফিস করলো, অসভ্য একটা। নারী হলো কাদা মাটির মতো, যখন যেভাবে গড়ে তুলতে চাইবেন, যেমন আকৃতি দিবেন তেমনই হবে। সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া নারীর আজন্মকাল স্বভাব। মায়ের আঁচলের নিচে থাকা মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে সংসারী হয়ে যেতে পারে নিমিষেই। এ যেন নারীর এক আলাদা গুণ। পিচ্ছি রাহাও এখন আর পিচ্ছিটি নেই। মায়ের আঁচল ছেলে স্বামীর সংসারে মনোযোগী হয়েছে সে। প্রায় 7 দিন হলো
বাবা মা শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বেরিয়েছে। বারবার ফোন কলে খবর নিয়ে জেনেছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। জবাবে রাহা কেবল জানিয়েছে সবাইকে মনে পড়ছে, তাছাড়া আর তেমন কোনো সমস্যা হবার কথা নয়। এভাবে সবাইকে ছেড়ে কখনো থাকা হয়নি। বিয়ের দিন বিদায়ের যন্ত্রণা না পেলেও এখন সবাইকে দূর থেকে দেখে বুকে একটু যন্ত্রণা হচ্ছে বইকি। কিন্তু এই সামান্য যন্ত্রণা প্রকাশ করার মন মানসিকতাও নেই যেন। তাই তো যথাসম্ভব স্বাভাবিক আর হাসি খুশি থাকার চেষ্টা করছে। আজকে শনিবার বিধায় তিশানের অফিস নেই। চিরকালের ইচ্ছে ছিল শিক্ষক হবে, অথচ শিক্ষক হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। দ্রুত বিয়ে করেছে বলে বাবার বিজনেসে জয়েন করতেই হলো। তাও সুযোগ মতো কোথাও টিকে গেলে শিক্ষকতায় ফিরে যেতে দুবার ভাববে না সে। রাহা বাসায় একা থাকবে বিধায় তিশান প্রায় কাজ বাসায় বসে করে ফেলতে চায়। গতকাল রাতেও রাত জেগে কিছু কাজ এগিয়ে রেখেছে, যার জন্য সকাল প্রায় 9টা বেজে যাওয়ার পরেও তিশানের ঘুম ভাঙেনি। রাহা উঠে গিয়েছে সেই ভোরেই। তিশানের হাত ধরে কলেজ পর্যন্ত গিয়ে দুটো পরীক্ষা শেষ করলো কেবল। পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে, তিশানের গার্ডে পড়াশোনাটাও হয়েছে। রাহা গোসল শেষ করে গুনগুন করে গান গেয়ে ভেজা কাপড় চোপড় মেলে দিতে ছাদে গেল। পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, কারণ আজ শাড়ি পরেছে। আজকাল নতুন ভাবে নিজেকে সাজিয়ে তুলতে ইচ্ছে করে। বিয়েতে শাড়ি পরতে পারেনি বলেই আজকে শাশুড়ির একটা মেরুন রঙের শাড়ি পরেছে মেয়েটা। সদ্য গোসল সেরে ওঠা মেয়েটার শরীরে তাজা পানির কণা এখনো শাড়ির কোলে লুকোচুরি খেলছে। ভেজা চুল পেঁচানো, গামছা বাঁধা, অবাধ্য আঁচল মাটি ছুঁই ছুঁই অবস্থায় লুটিয়ে আছে। পরনে হালকা রঙের সুতি শাড়ি, ভেজা শরীরে শাড়ি পরা নতুন বাঙালি বধূ মনে হচ্ছে। সমস্ত শাড়ি আর বিন্দু বিন্দু পানি যেন নিজের মতো করে রাহাকে জড়িয়ে রেখেছে। গোসলের পর শরীরে এক ধরনের নির্মল সচেতনতা মিশে আছে, যেন নদীর ধারে সদ্য ফোটা শাপলা। শাড়ির ভাঁজে ভাঁজে মিশে থাকা স্নানের গন্ধ, পানির নরম ছোঁয়া আর শাড়ির কোণে উড়ে আসা এক চিলতে বাতাস সব মিলিয়ে রাহাকে এক অনির্বচনীয় লাবণ্যময়ী করে তুলেছে। রাহা নিজেও জানে না তাকে এক রূপসী কন্যা মনে হচ্ছে। সূর্যের আলো তার ত্বকের দীপ্তিতে মুগ্ধ হয়ে তাকে আরো সোনালী করে তুলেছে। রাহার কাপড় মেলে দেওয়া শেষ না হতেই তিশান এসে উপস্থিত হলো ছাদে। পরনে শুধু প্যান্ট, খালি গা, গলায় গামছা পেঁচানো। বোঝাই যাচ্ছে ওয়াশরুমে না গিয়ে রাহার খোঁজে ছাদে চলে এসেছে। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সমস্ত ছাদে। সকালের রোদের তেজ একটু বেশি কিনা রাহার কপাল বেয়ে ঘাম পড়ছে। তিশান চিলে কোঠার ঘরটার কাছে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে আর রাহাকে দেখছে। রাহা কাজ শেষ করে পেছনে ফিরতেই দেখলো তিশান দাঁড়িয়ে। একটু লজ্জা পেল বইকি। লজ্জা পাওয়ার কারণ হলো পরনে শাড়ি। শাড়ি পরলে কেমন লজ্জা লজ্জা লাগে। তিশান রাহাকে ডেকে বলল, এদিকে আয়। রাহা হাতের বালতিটা সাইড করে রেখে শাবনুরের স্টাইলে আঁচল গুড়তে গুড়তে এসে বলল, ছ্যাঃ, লজ্জা শরমের মাথা খাইবার লাগছেন নাকি? হ্যাঁ, বউরে কেই বা তুই বইলা সম্বোধন করে? রাহার কথায় তিশান রাহা দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। রাহা নিজেও নিজের বলা কথায় হাসতে লাগলো। তিশান রাহাকে ভালো করে দেখলো, কিন্তু কিচ্ছু বলল না। রাহা অপেক্ষা করছিল তিশান কোনো কিছু বলবে কিনা। এদিকে তিশানের চোখে দুষ্টুমিরা খেল করছে। তিশান দাঁত ব্রাশ করতে করতেই বলল, আচ্ছা শোন। রাহা আগ্রহ সাথে বলল, হ্যাঁ বলুন। রাহার কণ্ঠে আগ্রহ বোঝায় মেয়েটা প্রশংসা শুনতে চাচ্ছে, কিন্তু তিশানের মাথায় তো অন্য কিছু। তিশান ভ্রু কুঁচকে বলল, ব্রাশ করেছিস তো? তিশানের কথায় রাহা চোখ কটমট করে তাকালো, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে কিছুটা রুক্ষ স্বরে বলল, হ্যাঁ করেছি। তিশান তাও রাহাকে আটকে দিয়ে বলল, থাম। তারপর তিশান নিজের ব্রাশটা এগিয়ে দিয়ে বলল, আবার ব্রাশ কর। তিশানের কথায় তো রাহার মাথায় চক্কর দিল। কয় কি বেটা, তার ব্রাশ দিয়ে নাকি এখন ব্রাশ করবে? রাহা এত শখ করে শাড়ি পরলো, সেটার তো প্রশংসা করলোই না, আর এখন কি না এসব আবল তাবল বলা হচ্ছে। রাহা প্রচন্ড রেগে মেগে এলো পাথারি ছুটতে লাগলো। তিশান রাহার হাত টেনে থামিয়ে দিল। রাহা এবার কিছুটা ক্ষান্ত হলো, ভেবেছে তিশান এখন নিশ্চয়ই বলবো, তাজ তোকে শাড়িতে অপসরি লাগছে। কিন্তু না, তিশান রাহাকে থামিয়ে দিয়ে কাঠ কাঠ গলায় বলল, ভালো করে ব্রাশ করবি, তুই তো আবার চাঁদ খচ্চর। কি আশা করলো আর তিশান কি বলল?
রাহা পেছন ফিরে তিশানের দিকে শক্ত নজর দিতেই তিশান রাহার হাতটা ছেড়ে দিয়ে ছাদ থেকে চলে যেতে যেতে বলল, ভালো করে ব্রাশ না করলে চুমু পাবে না। মুখ থেকে গন্ধ বেরোলে কোনো চুমুটুমু হবে না বলে দিচ্ছি। কথাটা বলেই যেন তিশান দৌড়ে পালানোর মতো ছাদ থেকে নেমে গেল। রাহা তো রেগে মেগে আগুন, বুঝতেই পারছি যে তিশান ইচ্ছে করে জ্বালাচ্ছে। ছুটির দিনে তিশান শুধু শুধু রাহার সাথে লেগে থাকে, আর যেদিন অফিস থাকে সেদিন কত ভালো মানুষের মতো চলাফেরা করে। রাহা ছাদ থেকে রুমে এসে কিছুটা চিল্লিয়ে তিশানকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, অসভ্য একটা। বাসা না থাকলেই ভালো, শান্তিতে থাকি আমি। যত দূরে থাকে তত শান্তি, কাছে থাকলেই আমার পিছনে লাগে তাকে শুধু খবিশ ব্যাটা একটা। 8 দিনের মাথায় রোকেয়া বেগম, মুনতাহারা সহ সবাই বাড়িতে চলে আসলো। রাহা সবাইকে দেখে মহা খুশি, মনে হচ্ছে এক যুগ পর আপন মানুষগুলোকে দেখলো। শরীফুল ইসলাম একটু রেস্ট নিয়ে রাহাকে ডেকে বলল, চলো রাহা, বাসায় যাই। তবে আর কত এই বাড়িতে? রোকেয়া বেগম তেড়ে মেরে এসে বলল, এই বাড়িতে মানেই কি ভাই সাব? এটা কি বাড়ি নয়? রোকেয়া বেগমের কথায় মুনতাহারা হেসে উঠল। শরীফুল ঠাট্টা করে বলল, আমার মেয়ে প্রথমেই এতদিন শ্বশুর বাড়িতে থেকেছে, এটাও বা কম কিসের বেয়াই? রোকেয়া বেগম রাহার কাছে গিয়ে জিজ্ঞেস করলো। কি রে, বাপের বাড়ি যেতে চাস? রাহা মুচকি হেসে লক্ষ্মী মেয়ের মতো উত্তর দিল, খালামণি, এখন আমি আব্বু আম্মুর সাথে বাসায় যাই। তানিয়াপু যখন আসবে তখনই আবার চলে আসবো আমি। রাহার কণ্ঠে অনুগত। রোকেয়া বেগম বেশ হাসি খুশি ভাবেই রাহাকে অনুমতি দিল যাওয়ার জন্য, কিন্তু আমতা আমতা করে বলল, তা যাবি যা, কিন্তু তিশানকে বলে রেখেছিস তো? তিশানকে বলে যেতে হবে কেন আপা? তিশানও অফিস শেষ করে আমাদের বাসায় চলে যাবে, এটা আর আহামরি কি? মুনতাহারার কথায় রোকেয়া বেগম আর কিছু বলল না। রাহা চিন্তা করলো, তিশানকে তো বলা হয়নি। তিশান অফিসে যাওয়ার সময় বলে রাখলেই হতো, না হয় ফোন করে বললেও হয়। কিন্তু রাহা বিষয়টা এত মাথায় নিল না। বাবা মায়ের সাথে বাবা মায়ের সাথে বাসায় যাওয়ার খুশিতে সব ভুলে গেল। এখানে আরো যতই আদর যত্নে থাকুক না কেন, বাবার বাড়ির শান্তি আলাদা। রাহা বাসায় এসেই একটা শান্তি শান্তি ঘ্রাণ পেল যেন। ব্যাগপত্র রেখেই সম্পূর্ণ শরীর এলিয়ে দিল বিছানায়। বাহিরে তখন গোধূলি, আকাশের রং মলিন হয়ে এসেছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। একটু পরেই সন্ধ্যা নামবে। রাহা বিছানায় শুয়ে আরামে চোখ বন্ধ করে নিল। মুনতাহারা রাহাকে ডেকে বলে দিল এই সন্ধ্যায় যেন না শুয়ে থাকে, মসজিদে আজান হচ্ছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাহা মুখে কিছুটা বিরক্তি নিয়ে উঠে বসলো। নিজের রুমটা একটু বেশি আপন লাগে। রাহা চোখ ঘুরিয়ে বিছানার এক কোণায় তাকাতেই দেখলো গিটারটা পড়ে আছে। হঠাৎ গিটারটাকে দেখে রাহার কেমন বুক কেঁপে উঠল। গিটারটাতে বেশ অসহায় দেখাচ্ছে, যদিও এটা একটা ঝড়ো বস্তু, তাও মনে হচ্ছে কতটা না অবহেলায় পড়ে আছে বস্তুটা। রাহা পা টিপে গিটারটার কাছে গিয়েই একটু থামলো। আজ রাহা চাইলেই কেন জানি ফট করে গিটারটাকে ছুঁতে পারছে না। মনে হচ্ছে গিটারটাকে ছুঁতে রাহাকে কোনো কিছু আটকে দিচ্ছে। তাও বহু কষ্টে রাহা কাপা কাপা হাতে গিটারটা হাতে নিল। গিটারটা কোলে তুলে বিছানায় বসে গিটারের তার টেনে স্বর তোলার চেষ্টা করলো, কিন্তু না, ব্যর্থ হলো। গিটারের স্বর উঠছে না। মনে হচ্ছে এই কয়েকদিনে রাহা গিটার বাজানো ভুলে গিয়েছে। স্বর তুলতে না পেরে রাহার অসহায় লাগলো। কিছুটা রাগ করেই গিটারটাকে বিছানায় ফেলে দিল। বাসায় আসার আমেজটা নষ্ট হয়ে গেল মুহূর্তেই। ঠিক কোন কারণে রাহার মনের অস্থিরতা হচ্ছে সেটা রাহা বুঝতে পারলো না। আজান ততক্ষণে শেষ। রাহা কাঁথা টেনে শুয়ে পড়ল। মাথা থেকে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু চুপ করে শুয়ে থাকতে চাইল। রাত 9টা বাজে। রাহা তখনও ঘুমাচ্ছে। মুনতাহারা ভুল করেও রাহাকে ডাকতে আসলো না। রাহা ঘুমাচ্ছে, এতেই যেন মায়ের মন স্বস্তি পাচ্ছে। মেয়ে নিশ্চয়ই এতদিন কষ্ট করেছে, রান্না বাড়া করতে হয়েছে। যদিও তিশান এত কিছু করতে দিবে না, তাও মুনতাহারার মন বলল আমার মেয়ে বরং ঘুমাক, এই কারণে আর ডাকেনি। সবসময় বিকেল 5টা কিংবা 6টায় অফিস থেকে চলে আসে তিশান, কিন্তু এখন রাত 9টা, তাও তিশানের আসার কোনো খবর নেই। শরীফুল ভাবলো যতই হোক নতুন জামাই তো, একবার কল করে বলা উচিত। যেই কল করতে যাবে অমনি কলিং বেল বেজে উঠল। কারো আর বুঝতে বাকি রইল না কে আসছে। তিশান রুমে ঢুকতেই শরীফুল জিজ্ঞেস করলো, কি ব্যাপার তিশান, আজকে এত লেট হলো যে? তিশান গোমরা মুখে হাসি টেনে নিয়ে আসার চেষ্টা করে বলল,
অফিস থেকে বেরোয়েছি লেট করে, এতদিন তো তাড়াতাড়ি চলে আসতে হতো, বাসা ফাঁকা তাই ভাবলাম আপনারা আছেন আজকে, তাই লেট করে ফিরলাম। তিশানের কথায় শরীফুল জিজ্ঞেস করলো। অফিস থেকে তোমাদের বাসায় গিয়েছিলে নাকি? শরীফুলের কথায় তিশান ফুলে ফেপে উঠল যেন, তাও রাগ নিয়ন্ত্রণ করে বলল, হ্যাঁ, বাসায় গিয়েছিলাম। জানতো কি আপনারা রাহাকে নিয়ে এসেছেন, একবার জানানোর প্রয়োজন মনে করলেন না কেউ? তিশানের রাগ কিছুটা আঁচ করতে পারলো শরীফুল, তাও কিছু বলল না। তিশান রুমে চলে আসলো। রুম অন্ধকার করে রেখেছে রাহা, লাইট অফ করে ঘুমাচ্ছে। এমনিতে তিশান রেগে আছে, এখন রাহার এই শান্তির ঘুম দেখে তিশানের রাগ যেন হাই লেভেলে বেড়ে গেল। রুমের লাইট অন করে দিয়ে রাহার শরীর থেকে কাঁথা টেনে সরিয়ে দিল রাগে। কাঁথা সরিয়ে নিতেই রাহা নড়ে চড়ে উঠল। তিশান রাহাকে দু হাতে টেনে একদম ঘুম থেকে বসিয়ে দিল। রাহা তো হতবাক, অবাক চোখে তিশানের দিকে তাকিয়ে আছে। তিশানকে দেখে এই মুহূর্তে কোনো সুস্থ মানুষ মনে হচ্ছে না। কোনো সুস্থ মানুষ এমন করতে পারে নাকি? ঘুমের ঘরে রাহা এক প্রকার ভুলেই গিয়েছিল তিশান যে তার বিয়ে করা হাজবেন্ড। রাহা সেই বিয়ের আগের জগতে ছিল বিদায় তিশানের এই কাহিনী আর তিশানকে বিছানায় দেখে রাহা চেঁচিয়ে উঠে বলল, কি করছেন তিশান ভাই? তিশানের রাগ ততক্ষণে মাথায়। তিশান রাহার দুগাল চেপে ধরে বলল, খুব তো শান্তিতে ঘুমাচ্ছিলি, মনে হচ্ছে তোকে ও বাসায় আমি ঘুমাতে দিইনি। তিশানের শক্ত হাতের চাপে পিষে যাচ্ছিল রাহার গাল। ব্যথায় কোকিয়ে উঠল রাহা। রাহার আর্তনাদ তিশানের মস্তিষ্কে আঘাত হানতেই তিশান রাহাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। তিশানের এমন কাহিনীতে রাহার মনে ভয় বেঁধে গেল। এ কেমন সাইকোর মতো কর্মকাণ্ড! বলে আসেনি বলে এভাবে রাগ দেখাবে? তিশান 2 মিনিট চুপ করে থেকে রাহার দিকে অসহায় দৃষ্টি দিয়ে বলল, বাসায় গিয়ে তোকে দেখতে না পেয়ে মাথা কাজ করছিল না, তাজ পাগল পাগল লাগছিল, তাই তোর সাথে। রাহা তিশানকে থামিয়ে দিল। বুঝতে পারছে তিশানের মাথায় সমস্যা আছে। সে যে ওভার প্রসেসিভ সেটা রাহার বুঝতে অসুবিধা হলো না। রাহা গাল ফুলিয়ে 2 হাতে গাল ডলতে ডলতে নেমে পড়ল বিছানা থেকে। তিশান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে মুখে এক রাশ অপরাধ বোধ। মনে হচ্ছে যা হয়েছে এতে সে অনুতপ্ত। মাথা চেপে ধরে ভাবছে একটু বেশি হয়ে গেল। ততক্ষণে রাহার ডাক পড়লো খেতে যাওয়ার জন্য। সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে তিশান হেলে দুলে রুমে আসলো। রুমে এসে বিছানা করলো। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলো, অথচ রাহার খবর নেই। রাহা আসছে না দেখে তিশান বারবার দরজায় উকি দিচ্ছে। অনেকটা সময় অপেক্ষা করার পর রাহা আসলো রুমে। রাহা জানে আজকের রাতটা তিশানের সাথে ঝগড়া করে কাটাতে হবে, কারণ একটু আগেই ঘুম থেকে উঠেছে, যে কারণে চাইলেও খুব তাড়াতাড়ি রাহা ঘুমিয়ে যেতে পারবে না। রাহা আসতেই তিশান রাহার দিকে তাকিয়ে তার মনোভাব বোঝার চেষ্টা করলো। রাহা স্বাভাবিক ভঙ্গিতে এটা সেটা করছে, কিন্তু তিশানকে পাত্তা দিচ্ছে না। তিশান অভিমানের স্বরে রাহাকে শুনিয়ে বলল, আমার বাসায় তো আমি কাউকে এইভাবে ইগনোর করিনি, তাহলে আমাকে কেন এইভাবে ইগনোর করা হচ্ছে? রাহা মুখ লুকিয়ে হাসলো। তিশানের সামনে শক্ত মুখে থাকতে চাইলো, কিন্তু তিশানের সামনে টিকা সম্ভব না, যেটা রাহার অজানা নয়। রাহার থেকে জবাব না পেয়ে তিশান আবার বলে উঠল, বাহ, কথার জবাবও দিচ্ছে না, এত ইগনোর। রাহা মুখ ফসকে বলে উঠল, তো কি আপনাকে কোলে নিয়ে বসে থাকবো? কথাটা বলেই রাহা জিব্বাতে কামড় মারলো। ভেবেছে কথা বলবে না। তিশান মুচকি হেসে বলল, আয়, পারলে কোলে নে। তিশানের কথায় রাহা উচ্চ স্বরে হেসে ফেলল। হেসে ফেলা মানে হার মানা। রাহার হাসিতে তিশান সাহস পেয়ে গেল, যেন তিশান রাহার হাত টেনে নিজের কাছে নিয়ে গেল। রাহা ছোটাছুটি করেছে তিশানের থেকে ছাড়া পেতে। ওদিকে চিল্লাতেও পারছে না, কারণ পাশের রুমে বাবা মা, শুনলে খারাপ দেখায়। ছোটাছুটি করেও তিশানের থেকে ছাড়া পাওয়া গেল না। রাহা চুপটি করে গেল। তিশান রাহার দিকে তাকিয়ে বলল, নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া এক পাও নড়ানোর সাহস করবি না। রাহার হাসি হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। তিশান এতটা শাসনে রাখবে কে জানতো? এটা রাহার কাছে অতিরিক্তই মনে হলো। যদিও রাহা তিশানের অনুমতি ছাড়া কোথাও যাচ্ছে না। তিশানের থেকে চুপসে যাওয়া মুখটা লুকিয়ে রাহা হাসার চেষ্টা করলো, যেই হাসির মানে আমরা মেয়েরা সব মেনে নিয়েই মানিয়ে নিতে পারি। আমরা নারী, আমরা সব পারি, কান্না লুকিয়ে হাসতে জানি। দীর্ঘ 2 মাস পর বিবাহিত জীবন যেমন যায় ঠিক তেমনি সময় যাচ্ছিল রাহা আর তিশানের। তিশানের ভালোবাসার কমতি ছিল না, কিন্তু এটা অতিরিক্ত হয়ে যাওয়াতে তিক্ততা চলে আসছে মনে হয়। রাহা ব্যাপারটা পাত্তা দিতে চাইল না, তবে রাহার মাথায় প্রায় চিন্তারা ঘুরঘুর করে।
সেদিন যে রাহা প্রথমবারের মতো বাপের বাসায় গিয়েছিল, তিশান রাতে গিয়ে পরের দিন সকালেই রাহাকে এক প্রকার জোর করে নিজের বাসায় নিয়ে এসেছিল। সেদিন পর প্রথম তিশানের প্রতি ভীষণ রাগ হয়েছিল রাহার। তিশানদের বাসায় এসে রাহার সারাটা দিন তিশানের ফোন কল মেসেজ কোনো কিছুতে রেসপন্স করেনি রাগে। তারপর রাতে তিশান অফিস থেকে এসেই রাহার সাথে সে কি রাগারাগি, রাহাকে পারে না মারে যে কেন সে মেসেজ ফোন কলের রেসপন্স করেনি। রাহা চুপটি করেছিল, কেবল প্রচন্ড অভিমানে দু চোখ ভিজে আসছিল। এতেও তিশানের সমস্যা, কেন সবকিছুতে রাহার কান্না করতে হবে? তিশান চায় রাহা সব সময় তিশানের কথা মতো চলুক। তিশান রাহাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। রাহার এতে মোটেও সমস্যা ছিল না, সব মেয়েই চায় স্বামীর কথা মতো চলতে। কিন্তু একটু 19-20 হলেই তিশান রাগারাগি করে, চেঁচামেচি করে, যেটা রাহার মনে আঘাত হানে। কিন্তু রাহা এসব নিয়ে কান্নাকাটিও করতে পারবে না, আবার তিশানের সাথে রাগ করেও থাকতে পারবে না। এ যেন এক বন্দিনী জীবন। বেশ কয়েকদিন হলো রাহা কলেজে যাচ্ছে না। রাহা বসে আছে রুমের বারান্দায়, চুপচাপ বসে থাকতে আজকাল ভালো লাগে। এই যে বসে থাকে, মাথায় কোনো ভাবনা আসে না। রাহা ভাবে আগে তো কত ভাবনা আসতো মাথায়, এখন আসে না কেন? নিশ্চয়ই ভাবনারা এখন ছুটি নিয়েছে। আমিও কবে ছুটি পাবো এসব থেকে? রাহার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে মাই ম্যান দিয়ে সেভ করে রাখা নাম্বার। এটা তিশানের নাম্বার। তিশানকে রাহা স্বামী হিসেবে একটুও ঘৃণা করে না। রাহা বুঝে তিশান একটু অন্যরকম টাইপের মানুষ, তাই সম্পূর্ণটা মেনে নেওয়া দায়িত্ব রাহার। রাহা চায় সংসারে অশান্তি না হোক। প্রথম সংসার, প্রথম পুরুষ, সব নারী চায় সংসার টিকিয়ে রাখতে। তারপরও যদি সংসার না টিকে তাহলে আর কিচ্ছু করার থাকে না। রাহা এখন আর ছোট্ট না, সে সব বোঝে, স্যাক্রিফাইস করতে জানে, হুটহাট কান্না পায় না, মানিয়ে নিতে শিখেছে। সংসার করতে চায় মেয়েটা, তাই তো তিশানের সব কিছুতে ভালোবাসা খোঁজে। তিশান যেভাবে চায় সেভাবেই সে চলে। কি করছিস? ওপাশ থেকে তিশানের প্রশ্নে রাহা একটু গলা ঠিক করে নিয়ে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। না হয় দেখা যাবে কণ্ঠে মলিনতা থাকলে তিশান শুরু করবে, কি হয়েছে, কণ্ঠ এমন শোনায় কেন, আবার কান্নাকাটি করেছিস? আমি কি তোকে মারি, তোকে সুখে রাখি না, ভালোবাসি না? এই প্রশ্নগুলো রাহার ভালো লাগে না, তাই রাহা স্বাভাবিক কণ্ঠে বলল, এই তো বসে আছি, আপনি কি করেন? তিশান তখন অফিসে, নিশ্চয়ই কাজ করছে। কাজের ফাঁকেই রাহাকে 1000 বার ফোন কল আর মেসেজ করবে। রাহা কি করছে, কোথায় আছে, ঠিকঠাক খাচ্ছে কিনা, মিনিটে মিনিটে খবর চাই তার। অথচ একটু 19-20 হলে চেঁচামেচি। তিশান অফিসে কাজ করছে এটা জেনেও রাহা জিজ্ঞেস করে থেমে গেল। কে জানে এটার জন্য আবার ধমক দেয় কিনা। কিন্তু না, তিশান মনোমুগ্ধকর কণ্ঠে বলল, আমার বউটাকে মিস করছি। রাহা কিঞ্চিত হাসলো। তিশানকে নিয়ে রাহা আর পারে না। সে কখন ভালো, কখন খারাপ, কখন রেগে যায়, কখন ভালোবাসে, এসব কিছু রাহা বুঝতে পারে না। তিশানের সবচেয়ে বড় দোষ, রাহার মন কি চাচ্ছে সেটা সে একবারের জন্য ভাবে না। সে কেবল তার নিজেরটা ভাবে। এই যেমন তার এখন ভালোবাসা চাই মানে ভালোবাসতে হবে, এতে রাহার মত আছে কি না সে ব্যাপারে তার খবর নাই। বড্ড একরোখা টাইপের তেদর ছেলে। রাহা আমতা আমতা করে বলল, একটা কথা বলতাম। তিশান রেগে গেল, রেগে বলল, কি সমস্যা রাহা, এইভাবে কেন বলছিস? আমি কি তোকে কোনো কিছুতে বারণ করি যে এইভাবে একটা কথা বলার জন্য অনুমতি চাইছিস? রাহা আবার সমস্যায় পড়ল। এই তিশানটাকে নিয়ে রাহা আর পারে না। বিয়ের প্রথম প্রথম বেশ ভালোবাসা দেখিয়েছে মানুষটা, অথচ এখন এতটাই ভালোবাসা দেখায় যে সব কিছুতে সে সমস্যা বের করে। রাহা তিশানকে মানানোর জন্য বলল, আরে না, বলতেছিস যে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন? রাহা জানে তিশান বারণ করবে না, এটা হলো তিশানের আরেকটা স্বভাব। আজ পর্যন্ত রাহা মুখ ফুটে কিছু চেয়েছে আর তিশান দেয়নি, এমনটা কখনো হয়নি। বেচারা রাহাকে অতিরিক্ত ভালোবাসে, যে কারণে অনেক ভালোবাসা দেখাতে গিয়ে মাঝে মাঝে সেটা বিট ঘুটে হয়ে যায়। রাহা মেনে নেয় এইগুলো কোনো ব্যাপার না, একসাথে থাকতে গেলে এসব একটু একটু হবেই। তিশান অন্য নারীতে আসক্ত হয়নি বা রাহাকে ছেড়ে অন্য কোনো দিকে নজর দেয়নি। এর চেয়ে স্বস্তির কি হতে পারে? নারীকে 1000 যন্ত্রণা দাও, মেনে নিতে পারবে, কিন্তু পরনারীতে চোখ দিলেই নারী সেটা সহ্য করার ক্ষমতা রাখে না।
শান্তশিষ্ট একটা পরিবেশ, ইয়া বড় একটা মাঠ, দুপাশে বয়ে চলা একটা নদী। তিশান রাহার হাত নিজের শক্তপোক্ত হাতের মুঠোয় নিয়ে দুজন পা মিলিয়ে হাঁটছে। রাহার ভীষণ ভালো লাগছে। একে তো এত সুন্দর পরিবেশ, তার উপর মনটাতেও কেমন শান্তি শান্তি লাগছে। রাহার চোখে মুখে স্বস্তির আভা। তিশান রাহার মুখ পানে একবার তাকালো, তারপর রাহাকে শান্ত কণ্ঠে ডেকে বলল, তাজ, জি বলেন। তোর কি আমার উপরে অনেক রাগ? আমি তোর সাথে খুব খারাপ আচরণ করি, তাই না? তিশান যে নিজের দোষটা সবসময় মুখে স্বীকার করে, এই ব্যাপারটা রাহার বেশ ভালো লাগে। এখনো পর্যন্ত রাহার সাথে রাগারাগি করেছে, ততবারই তিশানি গিয়ে রাহার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে। এমনটা সব সময় হয়। এরপর রাহার মনে আর কোনো রাগ থাকতেই পারে না। রাহা একটু অভিমানী স্বরে বলল, ভালো আচরণটাও তো আমার সাথেই করেন, তাহলে যে আমি আপনার থেকে ভালো আচরণটা গ্রহণ করতে পারি, সেই আমি কেন আপনার খারাপ আচরণটা গ্রহণ করতে পারবো না? আমি সম্পূর্ণ আপনাকেই গ্রহণ করেছি, তাই ভালো খারাপ দুটোই আমার। রাহা আগের মতো ঝগড়াটে কথা বলে না, কিন্তু সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। তিশানের শুধু রাহাকে ভালোবাসতে ইচ্ছে করে। এই ভালোবাসা থেকে এখনো রাহাকে তুই থেকে তুমি বলতে পারেনি। রাহা প্রায় জিজ্ঞেস করত, আপনি আমাকে এখনো তুই বলেই ডাকেন কেন? বউকে কেউ তুই বলে ডাকে? তিশান হেসে উত্তর দিত, তোকে তুমি ডাকতে গেলে আমার মনে হয় তুই অন্য কেউ। আমার ভালো লাগে না। তুই করে বললেই শান্তি লাগে। তুইতেই সব শান্তি। হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে বসলো দুজনে। তিশান রাহাকে আগলে ধরে বসে পড়লো। তিশান সব সময় রাহাকে এমন ভাবে আগলে ধরে রাখে, মনে হয় তিশান হাত ছাড়া করলে রাহা উড়ে যাবে। তিশান রাহার মুখের দিকে তাকিয়ে বলল, তোর সাথে মাঝে মাঝে রাগ করি কারণ তোকে নিয়ে আমার অনেক ভয়। একটা অজানা ভয় আমাকে তাড়া করে। শুধু আমাকে বলে তুই নাকি আমাকে ছেড়ে চলে যাবি। এই একটা কথা আমাকে ভালো থাকতে দেয় না রাহা। মাথার মধ্যে যন্ত্রণা কাজ করে, যেটা থেকে তোর সাথে চিৎকার চেঁচামেচি করে ফেলি। তিশানের ভয়ার্ত মুখের দিকে রাহা তাকিয়ে রইল। তিশানের মুখে ভালোবাসার কথা শুনতে রাহার ভীষণ ভালো লাগে, কিন্তু তিশান মাঝে মাঝে অজানা এক ভয়ের আশঙ্কা করে। এটা কেন করে রাহা সেটার জবাব আজও পেল না। আচমকা তিশান রাহার দুগালে হাত রেখে অসহায় তাকিয়ে বলল, তাজ, তুই আমাকে সত্যি ছেড়ে যাবি না তো? রাহার মন বিচলিত হলো। কি বলে এই পুরুষ, যার ভালোবাসা তাকে প্রতি মুহূর্তে শক্তি যোগান দেয়, যার একটু রাগারাগি মেয়েটা নিতে পারে না, অভিমান করে গাল ফুলিয়ে থাকে, সেই মেয়ে কেন এই পুরুষকে ছেড়ে যাবে? কেন যাবে? কখনোই যাবে না। রাহা তিশানের বাহুতে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি আমি এখনো। তিশান স্বস্তি পেল রাহার কথায়। রাহা কথা বললে তিশান মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মনে হয় রাহার কথায় মধু আছে, যে মধু আহরণ করতে তিশান মরিয়া হয়ে থাকে। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান হতেই পারে, তাই রোকেয়া বেগম কখনো রাহা রাগ করেছে বা দুটো ছেলে মেয়ে ঝগড়া করেছে বুঝতে পারলেও কিচ্ছু বলে না, ভাবে এগুলো হবেই, আবার নিজেরাই ঠিক করে নিবে। হয়ও তাই। রাগ অভিমান ঝগড়াঝাটি সব হয়, তবে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভালোবাসা। রাহা সেটা অস্বীকার করতে পারবে না। তিশা নিজেও মানে রাহা তাকে খুব ভালোবাসে, কিন্তু তার রাগটাকে সহ্য করতে পারে না। তিশা নিজের রাগ কন্ট্রোল করতে চায়, তবে মাঝে মাঝে পারে না। তিশানের কাজের প্রেশার বেড়ে গিয়েছে, ইদানিং রাহাকে সময় দিতে পারে না তেমন। এতেও রাহার কোনো রকম অভিযোগ নেই। মেয়েটা বড্ড বুঝদার হয়ে গিয়েছে। তিশানের সময় স্বল্পকার জন্য সে রাহাকে সময় দিতে পারে না, এটা রাহা বুঝে, অথচ তিশান বুঝতে নারাজ। সে রাহাকে কেন সময় দিতে পারে না, এটা নিয়েও রাহার সাথে প্যান প্যান করে মাথা খায়। রাহা যদি বুঝ দিয়ে বলে যে সমস্যা নাই, আপনার তো অনেক কাজ, আমাকে এত সময় দিতে হবে না, ব্যাস হয়ে গেল, তিশানের মাথা আউলাই যাবে। সে উল্টো বুঝে বলবে, কেন রে, আমার সময় তো লাগবে না কেন? আমি সময় দিতে না পারলে তোর খারাপ লাগবে না কেন? তার মানে আমাকে তুই মিস করিস না, আমাকে তুই ভালোবাসিস না। এ হলো রাহার যন্ত্রণা। এই তিশানকে নিয়ে রাহা আর পারে না। কিশোরী থাকাকালীন সময় মনে শখ হতো, ইস আমাকে কেউ অনেক ভালোবাসুক। রাহা এখন ভাবে তিশানের মতো কেউ কাউকে ভালো না বাসুক। বহুদিন পর নিশা কল দিয়েছে। মেয়েটা প্রায় রাহাকে কল দেয়, অথচ রাহা নিচে থেকে কখনো তাকে কল দিতে পারে না, যেন কল দেওয়ার কথা মাথায় থাকে না। নিশার কল পেয়ে রাহা হাসি হাসি মুখে কলটা রিসিভ করে কানে দিতেই নিশার কাট কাট কণ্ঠ, কিরে মাইয়া, জামাই পেয়ে দেখি আমাদের ভুলেই গেলি। এক্সামের পরে তো তোর দেখাও পেলাম না। প্রি টেস্ট দিয়ে যে উধাও হলি, ফাইনালের প্রিপারেশন নিবে কে? নিশা বরাবরের মতোই অনেক বেশি কথা বলে। এই যে একসাথে কত কিছু বলে ফেললো। রাহা নিঃশ্বাস টেনে বিড় বিড় করলো,
সব পাগল ছাগল আমার আশেপাশেই, এদের মধ্যে ধীরে সুস্থে কোনো কিছুই নেই। আমি তো জামাই পেয়ে তোদেরকে ভুলে গেলাম, তাই তুইও বুঝি জামাই পেলে আমাদেরকে ভুলে যাবি? নিশা ফোনের ওপাশে মুখ ভেঙচি কাটলো। সবাই তো আর তিশান ভাইয়ের মতো জামাই না যে জামাই পেলে বান্ধবীদের ভুলে যেতে হবে। রাহা হাসলো, মনে মনে ভাবলো। হায় রে তিশান ভাই। রাহাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে নিশা গদগদ কণ্ঠে বলল, তা সংসার কেমন চলছে? খালামণি কবে হব? রাহা লজ্জা পেল। সবকিছু পরিবর্তন হলেও রাহা লজ্জা পাওয়া কমলো না। সে আগের মতোই লাজুক। নিশাকে এবার কি জবাব দিবে? নিশা চেপে ধরলো রাহাকে। রাহা আমতা আমতা করে বলল, নিশা আর রাহা অনেক কথা বলল আর হাসলো। তিশানের কথায় বেশি ছিল। কথার এক পর্যায়ে রাহাকে নিশা জিজ্ঞেস করলো, তিশান ভাই তোকে অনেক ভালোবাসে, তাই না রে? রাহা কিছুটা থেমে গেল। তিশান তাকে ভালোবাসে, এটা সে অস্বীকার করার সাহস রাখে না। নিশাকে বলল, একটু অতিরিক্তই ভালোবাসে। নিশা তো বেশ খুশি। তার প্রিয় বান্ধবীকে তার স্বামী অনেক নয়, বরং অতিরিক্ত ভালোবাসে। এতে খুশি না হয়ে উপায় আছে? নিশা খুশিতে আধখানা হয়ে বলল, বাহ, তাহলে তো অনেক ভালো। রাহা বিড় বিড় করে বলল, ভালো বটে, তবে সমস্যা কি জানিস? নিশা কিছুটা আগ্রহ নিয়ে বলল। কি সমস্যা? রাহা হাসার চেষ্টা করে বলল, বলি যে ভালো, সেটাই বলছি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝলি? লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি অতিরিক্ত ভালোবাসাও ভালো থাকাটাকে কেড়ে নেয়। নিশা ব্যস্ত কণ্ঠে বলল, মানে তোদের মধ্যে কি এখন কোনো ঝামেলা চলছে নাকি? রাহা নিশাকে ভুল প্রমাণ করে দিয়ে বলল, একদমই না, তেমন কিছু নয়। সব সম্পর্কে একটু একটু রাগ অভিমান ঝগড়াঝাটি থাকেই। আমি এইসব নিয়ে একটুও চিন্তিত না। তবে কি রাহা? রাহা বেশ ব্যথিত মনে বলল, আমার মন কু ডাকে, কেন জানি মনে হয় তিশান ভাইয়ের অতিরিক্ত ভালোবাসা সইবে না আমার। এই অতিরিক্ত ভালোবাসা আমার ভালো থাকা কেড়ে নেবে হয়তো। ওনাকে আমি বোঝাতে পারি না যেন আমাকে এত ভালো না বাসে। রাহার শেষ কথায় অসহায়ত্ব আর আহাজারি। কেউ ভালোবাসা না পেয়ে কষ্ট পাচ্ছে, আর এই মেয়ে ভালোবাসা পেয়ে কষ্ট পাচ্ছে। দুনিয়ার নিয়ম কি নিষ্ঠুর! ফুটন্ত পানিতে চা পাতা ছেড়ে দিয়ে একটা কাপ সামনে এনে রাখলো রাহা। মাত্রই সম্পূর্ণ কিচেন গুছিয়ে রেখেছে কেবল। তানিয়া রিয়াদ এসেছিল গতকাল সন্ধ্যায়। রাতটা থেকে দুপুরে খাওয়া দাওয়া করেই একটু আগে বের হলো। রাহার বাবা মাত্র এসেছিল। রাহা ভাবলো বাবা মা এখন আর হুটহাট চলে আসে না আগের মতো। এখন আসতে চাইলে দিন কাল ঠিক করে তারপর আসে। আগে যেমন বাসায় থেকে যাওয়া এটা সেটা বোনের জন্য নিয়ে চলে আসতো, সেটা এখন কমে গিয়েছে। এখন আসতে গেলে বাজার থেকে সম্পূর্ণ তরতাজা রিফ্রেশ কিছু নিয়ে আসে। রাহা বুঝতে পারলো না সম্পর্কটা মজবুত হওয়াতে এমন হলো, নাকি দুটো সম্পর্ক একসাথে হয়ে গেল বলে এমনটা হলো। রাহা তাচ্ছিল্য হেসে নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তা এতদিন পর কি মনে করে মৌ আপু? শুনলাম বাসা নাকি চেঞ্জ করে ফেলেছো। হাতে চায়ের কাপ। দ্রুত পায়ে এগিয়ে আসা রাহার পানে তাকালো মৌ। সোফায় গুটি সুটি মেরে বসে আছে মেয়েটা। চোখে মুখে বিষণ্ণতা। তার চোখে কিসের এত বিষণ্ণতা রাহা সেটাই বুঝতে পারে না। রাহা চায়ের কাপটা মৌয়ের দিকে এগিয়ে দিয়ে নিজে এসে বসলো ঠিক মৌয়ের সামনে। মৌ রাহার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মধ্যে অদ্ভুত এক পরিবর্তন এসেছে, যে পরিবর্তন চট করে মৌর চোখে লেগে গিয়েছে। পরিবর্তনটা হলো, মেয়েটা দেখে আগের সেই বাচ্চা বাচ্চা রাহা লাগছে না, একদম পাকা সংসারী রাহা মনে হচ্ছে। দু হাতে চুড়ি, নাকে নাকফুল, গলায় মোটা একখানা চেন, কানে দুল, মাছ বরাবর সিথি করে চুল খোপা করা। এই রাহা তার আগের রাহার মধ্যে আকাশ পাতাল তফাৎ। পিচ্ছি রাহার মধ্যে এত কিছু ছিল না। যেই রাহা কিনা ভালো করে একটা কথা বলতে পারতো না, কথা বললে সবাই হেসে ফেলতো, সেই রাহা এখন আস্ত একটা সংসার সামলায়। আজকেও তানিয়ারা বাবা মা আসাতে সবকিছু রাহা একা হাতে করেছে। রোকেয়া বেগম অসুস্থ, তাকে দেখতে এসেছিল ওরা। রোকেয়া বেগম রাহার পেছন পেছন থেকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। মুনতাহারা অবশ্য একবার কল করে বলেছিল, জামাই যেহেতু আসবে বাড়িতে, আপা তো অসুস্থ, আমি আগেই চলে আসি। তবে তোকে এত কাজ করতে হবে না, পারবিও না তুই। রাহা রেগে মেগে বলল, পারবি না বলেই তো আমাকে এই অকর্মট বানিয়েছো আম্মু। পারবি নাকি? আমি পারবো, পারতেই হবে আমায়। চিরকাল তুমি থাকবে না আমার সাথে,
তাই আমার কাছে আমায় করতে দাও। ব্যাস, আর কি? রাহা সব করেছে। বেশ পরিবর্তন হয়েছে মেয়েটা। মৌ চায়ে চুমুক দিতে দিতে মনে মনে ভাবলো, এমন একটা পরিবর্তন আমারও দরকার ছিল। মৌ চায়ে চুমুক দিতেই রাহা মৌর দিকে তাকিয়ে বলল। চা ভালো হয়েছে তো আপু? মৌ শেষ চুমুক দিয়ে চাটা শেষ করেই রাহার দিকে তাকিয়ে হাসলো। তারপর বলল, বেশ ভালো হয়েছে, আগের থেকে ওয়ান মোর বেটার। আগের থেকে বেটার কথাটার মানে বুঝতে না পেরে রাহা মৌর দিকে তাকিয়ে রইল। মৌ কিঞ্চিত হেসে বলল, আরে মেয়ে, এত চিন্তিত হওয়ার কিছু নেই। তুমি প্রথমবার যখন এই বাসায় উসিলত আঙ্কেলের উদ্দেশ্যে চা বানিয়েছিলে সবার জন্য, সেদিন সবাই তোমার তেতো চা মুখ বন্ধ করে খেয়েছিল। তবে ভয়ে ছিল তিশান তোমার নাকে মুখে না চা ঢেলে দেয়। কিন্তু না, তিশান তোমার বানানো তেতো চা খেয়ে নিয়েছিল। তোমার হাতে বিষ পান করতেও সে মরিয়া। রাহা অপ্রস্তুত হলো। সেই দিনের চায়ের এই অবস্থা হয়েছে যেটা রাহার কান অবধি আসে নাই। নিশ্চয়ই রাহার থেকে লুকিয়েছে। রাহার বিড়বিড় করলো, কানে তো আসলো এই কথাটা, একটু দেরি হয়েছে এই আর কি। সত্য তাহলে কখনো চাপা থাকে না। মৌ অনেক দিন পর এই বাসায় এসেছে। রাহা আর তিশানের বিয়ের পরে কোন এক অজানা কারণে তারা বাসা চেঞ্জ করে ফেলেছিল। আজকে তাও এসেছে তানিয়ার সাথে দেখা করবে বলে, অথচ মৌ আসতে আসতে তানিয়ারা চলে গিয়েছে। রাহা মৌয়ের দিকে তাকিয়ে বলল, আর একটু আগে আসলেই তানিয়াপুর সাথে তোমার দেখা হয়ে যেত। মৌ চোখ তুলে রাহার দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আর বলো না, রাস্তায় এত জ্যাম। একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেল। রাহা ভ্রু কুঁচকে জানতে চাইল, হঠাৎ গ্রামের বাড়িতে? মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি। আনমনে কথাটা বলে ফেলল মৌ। কথাটা বলে সে নিজে অপ্রস্তুত হচ্ছে, যার কারণে অস্পষ্ট বোঝা যাচ্ছে এই কথাটা সে আসলে বলতেই চায়নি। রাহা কিছু জিজ্ঞেস করার আগেই মৌ আশেপাশে তাকিয়ে বলল, তিশান ভাই বাসায় নাই, অফিসে নাকি? রাহা মৌয়ের মুখের দিকে তাকালো। সেই প্রথম থেকে মৌয়ের ব্যাপার স্যাপার একটু সুবিধার লাগে না। রাহা হ্যাঁ না উত্তর দিয়ে বলল, তা কি কোনো দরকার? মৌ হেসে ফেলল। হেসেই বলল, আরে রাহা, তুমিও না। তাকে কেন দরকার পড়বে? জানতে চাওয়ার কোনো জন্য জিজ্ঞেস করা। মৌয়ের এত হাসি রাহাকে অপ্রস্তুত করে তুলল। মেয়েটার হাসিও আজকাল কেমন যেন রাহার অন্যরকম মনে হয়। কি একটা অবস্থা! রাহা এসব নিয়ে ভাবতে গেলে আগা মাথা কিছু খুঁজে পাবে না বিধায় এগুলো না ভেবে রাহা মৌকে জিজ্ঞেস করলো, বিয়ে শাদী করবে না আপু? যেন মৌ এমন কোনো প্রশ্নের সামনে পড়বে সেটার প্রস্তুতি নিয়ে এসেছে। তাই একটু বিচলিত না হয়ে বলল, বিয়ে কেন করতেই হয়? করতে যদি হবেই, তাহলে আমরা যাকে চাই তার সাথে কেন সংসার করতে পারি না? নাই যখন পারবো, তখন বিয়ে করার প্রয়োজন আছে বলে মনে হয় না। রাহার মাথার উপর দিয়ে সব গেল। এই মেয়ে বলে কি? তার মানে কি সে তিশান ভাইয়ের জন্য? এই না না, একদম তিশান ভাইয়ের দিকে নজর দিলে চোখ খুলে ফেলবো। রাহার মন ব্যগ্র হয়ে বলল, আরে দূর, নজর তো মনে হয় দিয়েই রেখেছে। রাহা আবার বোকা বনে গেল। রাহা সাহস করে জিজ্ঞেস করলো, আপু কি কাঙ্ক্ষিত মানুষের জন্য এমনটা বলছেন? কাঙ্ক্ষিত মানুষ সবারই থাকে রাহা, তোমারও তো ছিল, তাই না? তুমি যাকে ভুলে সংসারে মন দিতে পেরেছো, আমি হয়তো পারবো না। তবে তুমি ঠিকই, আমি ভুল। মরিচিকার পিছনে আটকে আছি আমি। তুমি এগিয়ে যাচ্ছ, যেটা আসলেই উচিত। রাহা একটা ধাক্কা খেলো যেন। রাহার কাঙ্ক্ষিত মানুষ ছিল এই কথাটাও বলল মৌ। এটা কিভাবে বলতে পারলো? আর কাঙ্ক্ষিত মানুষ হতে যাবে কেন সে? পৃথিবীতে যার কোনো অস্তিত্ব নেই তার আশায় স্বামী সংসার ছেড়ে বসে থাকা কি আদৌ উচিত? একদমই না। মৌ চলে গিয়েছে অনেকক্ষণ হলো। রাহা আর মৌয়ের কথাগুলো ভাবতে চাইলো না। এখন সন্ধ্যা। প্রতি সন্ধ্যায় রাহা সুন্দর করে সেজেগুজে বসে অপেক্ষা করে তিশানের জন্য। বারান্দায় গিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে নিচে রাস্তার দিকে তাকিয়ে থাকে। তিশান রিক্সা অথবা গাড়ি থেকে নেমেই প্রথমে উপরের দিকে তাকাবে, তারপর দুজনের দৃষ্টি এক হবে, চোখাচোখি হবে, আত্মার শান্তি মিলবে, চাওয়া চাইয়ের মধ্যে হাসি বিনিময় হবে। এটাই প্রতিদিনকার সন্ধ্যার রুটিন। আর এই রুটিনের যেন হেরফের না হয় সে কারণে তিশান রাহাকে কোথাও যেতে দেয় না, এমনকি বাবার বাসায়ও না। তিশানের অফিস যেদিন থাকে না সেদিন তিশান নিজে সাথে করে রাহাকে নিয়ে বের হয়। রাহা যেখানে যেতে চায় নিয়ে যায়।
কলিং বেল চাপতে হয় না। রাহা বারান্দা থেকে যতক্ষণ তিশানকে দেখা যায় দেখে, তারপর তিশান গেটের ভেতর ঢুকে গেলেই রাহা এসে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। তিশান রাহাকে আগলে ধরে কপালে আলতো চুমু খায়। এ যেন দুটো সুখী মানুষের সংসার, একজোড়া শালিক। রাহা মাঝে মাঝে তিশানের সাথে ইচ্ছে করে অভিমান দেখায়, আজও সেটা দেখাবে ভেবে রেখেছে। অবশ্য সেটা যথেষ্ট কারণও আছে। তিশান বারান্দায় বসে আছে, গায়ে কালো টি শার্ট, মৃদু বাতাসে কপালের সামনের চুল উঠছে। রাহার বানিয়ে দেওয়া কফিতে চুমুক দিচ্ছে তিশান। পেছন থেকে রাহা এসে তিশানের চওড়া বুকের উল্টাটাতে পিঠ দিয়ে গলায় 2 হাত ঝুলিয়ে দাঁড়ালো। রাহার উপস্থিতি, তার স্পর্শ টের পেয়ে তিশান রাহাকে বলল, বলেন মহারানী, আজকে আপনার আর্জি কি? রাহার আমোদ প্রমোদ দেখেই তিশান বুঝতে পারলো রাহা কিছু বলতে চায়। এদিকে রাহা মুচকি হেসে দুষ্টুমি করার জন্য প্রস্তুতি নিয়ে বলল, আপনার কাঙ্ক্ষিত মানুষ এসেছিল আজকে।